সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয়। অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব তাদের আদর্শ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য আছে। তাদের অনেকের সাথে আমাদের পার্থক্য আছে। কিন্তু আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, কিছু কিছু পত্র পত্রিকা বা কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না। সংখ্যানুপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক। এইটা বিএনপি ছাড়া সব দলই চায়, বিএনপি চায় না। এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি, হ্যাঁ, কিছু মনে করেন না। বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন? আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না। পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে, কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল, আমরা বড় দল। এই কথা আমি বললে তা আমরা তাহলে ছোট সময় কি কবিতা পড়ছি, কবিতার লাইন চেঞ্জ করতে হবে। ওই কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি বলতো যে ভাই আমি ভুল করছি। নিজেকে যে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার একটা দাবি উঠেছে সাম্প্রতিক সময়ে। এটি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ তোলপাড়। পক্ষে বিপক্ষে অনেক মতামত আসছে। বিশেষ করে বিএনপি পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক এই নির্বাচনের পদ্ধতির সম্পূর্ণভাবে বিরোধিতা করছে, বিপক্ষে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জামায়াত ইসলামী, সকল ছোটোখাটো রাজনৈতিক দল তারা সকলেই একসঙ্গে দাবি তুলছে পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক এই নির্বাচন বিষয়ে আলোচনা করেছে, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছে আমাদের সকলের প্রিয় পছন্দের মানুষ পিনাকি দাদা। পিনাকি দাদা সংখ্যানুপাতিক নির্বাচনের ভালো মন্দ দিক বিশ্লেষণ করেছে, যে সংখ্যানুপাতিক নির্বাচন হলে ভালো হবে নাকি মন্দ হবে, এটি ভালো নাকি খারাপ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, পিআর পদ্ধতি নিয়ে কি বলল পিনাকি দাদা তার প্রতিবেদনে, আমরা সেটা দেখে আসি এই মুহূর্তে, তারপরে কথা বলি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। সংখ্যানুপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক। এইটা বিএনপি ছাড়া সব দলই চায়, বিএনপি চায় না। এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি, হ্যাঁ, কিছু মনে করেন না। বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারবেন? আমি শিওর ম্যাক্সিমাম মানুষ এটা বলতে পারবে না, এমনকি দলের কর্মীরাও বলতে পারবে না। আমার এটা বোঝার জন্য মেলা পড়াশোনা করা লাগছে। যাই হোক, বিএনপি জামাত দুই দলকেই বলতেছি, এটা হইতেছে বয়ান তৈরি, ন্যারেটিভ তৈরি সেই কারিশমা। দুঃখজনক ভাবে এটাই আপনারা ফেল, লাড্ডা গুড্ডা। পাবলিকে হয় আপনার কথা শুনে না বা বুঝাবার পারেন না। এই আলাপটা উঠেছিল গত বছর আগস্টের শেষ দিকে, হাসিনা পলানোর পর। সেই সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে এটা আপনারা জানেন, আমি তীব্রভাবে জামাতের সমালোচনা করেছিলাম। আমাকে জামাতের আমি ফোন দিয়েছেন, ফোন দিয়ে কইলেন দুঃখ করিয়া যে দাদা আপনি আমাদের ইন্ডিয়ার দালাল বানাই দিলেন। আমি বলছিলাম যে শহীদ ভাই, আপনারা মাঝে মাঝে এমন ভুল করেন যে মনে হয় আপনারা স্লিপ ওয়াকিং করিচ্ছেন। স্লিপ ওয়াকিং মানে বুঝেন তো, যে ঘুমের মধ্যে হাঁটে, যেগুলো চেতন নাই, অচেতন অবস্থায় হাঁটিচ্ছে, তো সেভাবে হাঁটে। তা আপনারা ঘুমের মধ্যে হাঁটিচ্ছেন, আপনাদের আঘাত না করলে তো ঘুম ভাঙবি না, তাই না? যাই হোক, আজকে আমরা দেখবো আসলে পদ্ধতি বাংলাদেশের জন্য ভালো হবে কি, রাজনৈতিক দলগুলো কি বুঝে চাইতেছে আর কি বুঝে বিরোধিতা করছে। আসেন সেটা আমরা একসাথে বুঝে দেখি। আমার আগে ভিডিও থেকে দেখে আসি। আসেন, এই সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়টাকে আমি কইছিলাম, হ্যাঁ, জামাত 10 দফা প্রস্তাব দিচ্ছে, ভালো কথা, কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে, তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন। এটার মানে কি জানেন? মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট 10 লাখ, মানে মোট ভোটার আর কি। তো ইলেকশন হইলো বিএনপি পেলো 5 লাখ, জামাত পেলো 3 লাখ। এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন? যাই হোক, এটা হিসাবের জন্য আর কি। আওয়ামী লীগ পেলো ধরেন 1 কান ভোট, তাও চূড়ান্ত গণনা ক্যান্সেল হয়ে গেল, হ্যাঁ, তো জিতবে তো বিএনপি, তাই না? তো এখন যে জামাত যে 3 লাখ ভোট পেলো, এটা তো পুরাই লস জামাতের জন্য। সে বলতেছে না, 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট, মোট ভোটের যত শতাংশ, 300 আসনের তত শতাংশ সিট তারে দিতে হবে। তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না, তারা যদি সব মিলায় 1% ভোটও পায়, তাইলে তারা 3টা সিট পাবে, বুঝছাও? যদি 0.5% পায় তাইলেও একটা সিট অন্তত পাবে। ছোট দলের জন্য খারাপ না, সিট বাড়ে এতে। ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে, তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে, তাহলে তো ভালোই, তাই না? পশ্চিমে তো অনেক কিছুই আছে রাজনীতিতে, তাই না? আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনছি আমরা,
আছে তো, আনিনি কে? পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে, আমাদের দেশের লোকেরা মেনে নিবে? পশ্চিমে মদ খাওয়া, জুয়া, ক্যাসিনো মেনে নিবে, আমাদের দেশে মেনে নিবে না। তার মানে পশ্চিমে আছে, এটা কোনো সাফাই হইতে পারে না। হ্যাঁ, ছোট দলের জন্য এটা ভালো। তো জামাতকে ছোট দল নাকি মনে করিছে যে চিরজীবন সে ছোট দল থাকবে? ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা, চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত? আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা, করলে কেন উচিত, না করলে কেন উচিত না। তো শুনলেন তো, এখানে আর একটা বিষয় যুক্ত করা দরকার। তাইতেছে এই সংখ্যানুপাতিক নির্বাচনে আপনি ক্যান্ডিডেটকে ভোট দেন না, আপনি মার্কাট ভোট দেন, মার্কাট ছাপ্পা দেন। ক্যান্ডিডেট যায় কইতো আমার ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো, এতটুকু আমি আমার ভোট দিলে আমি আপনার ব্রিজ ভেঙে দেবো, এটা কবে না। তবে আমার দল ক্ষমতাতে আসলে ব্রিজ ভেঙে দিবি, টুকু ব্রিজ ভেঙে দিবি, বুঝাও। তো এখন এই পদ্ধতি কেন দলগুলো চায় আমি কোনো অনুমান করব না, আমি ওনাদের দলীয় ডকুমেন্ট থেকে দেখাই দিব। আমি সব দলেরটা দেখাইতেছি না, আমি জামাতেরটা দেখাই, কারণ জামাতই এই সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়া সবচেয়ে বড় দল। তারা কি বলে এই দাবির পক্ষে আর্গুমেন্ট হিসেবে, আসেন সেটা একটু বুঝে দেখি। জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব এই বইটা লেখেন 2005 সালে, সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে। এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে, এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে, পড়তে পড়তে পাইলাম, সেগুলো নোক্তা দিয়ে রাখবো, আর সম্ভব হলে আলাপ করবো। ওনারা পটভূমিতে 3 নম্বর প্যারাত লিখেছেন, এডিটর সাহেব দেখান, সিটি ভিউ চাইছে, এটা ওনারা আনন্দে পারলে নৃত্য করেন। সিটি ভিউ চাইছে, কথা কইছে আনন্দের আর সীমা নাই। হ্যাঁ, আরে সিটি ভিউ চাইলে তো এটা আপনাদের জন্য হারাম হওয়া উচিত। তা না, ওনার প্রগতিশীল কুরকুরানি উঠিছে, সিটিভি চাইছে, ওনারা লাভ দিয়ে উঠেছে। তারপর কইতেছে এরশাদও কইছে, সিটিভি এরশাদ কইছে, এরশাদ আর সিটিভি এই দুইটার চাইতে বড় ইন্ডিয়ান মাল বাংলাদেশে আছে নাই। তো এরশাদ আর সিটিভি একসাথে যেটা চায়, এটা যে ইন্ডিয়ার পলিসি, এটা বুঝেন না। তো তাল তলায় গেছে, এই সহজ সমীকরণ বুঝেন না। আসল আলাপে আসার আগে আরেকটা ইন্টারেস্টিং কথা দেখাই, 11 পৃষ্ঠা এডিটর সাহেব দেখান। ওনারা কইতেছেন প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। দেশ গড়া আসল লক্ষ্য না, ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য। ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস। এ খোদা, আবার উঠে নাও, নয়তো দড়ি ফেলাও, ব্যয় উঠে যায়। হ্যাঁ, রাজনীতি তো ক্ষমতার জন্য। রাজনীতি জিনিসটা কি কন্ত, এটাই তো বুঝেন না আপনারা। এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারেনি। জামাতের একটা ইমাজিনেশনের বাংলাদেশ আছে, আছে কিনা? আছে তো, কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা, তাই না? বিএনপিও দেখে, আমিও দেখি, আপনিও দেখেন। আমাদের সকলের ইমাজিনেশনের বাংলাদেশ আলাদা। বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে না। জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই, তাই তারা একটা দল করে। এই ইমাজিনেশনের বাংলাদেশ করতে হলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে। আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না। রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন। রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কের কৌশলগত ক্ষেত্র। রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয়। জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা। দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না, এটা সাহিত্যের শব্দ। যাই হোক, জামাত বলতেছে, একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য, নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন। আর কোনো দ্বিতীয় যুক্তি নেই। ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয়। দেখেন, টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায়। খুব সব চাওয়া, তাই না? আচ্ছা, জামাতের ভাইরা বলেন তো, আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না, কারণ আপনারা তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধরে পড়তে বসেন, তাই না? তো ধরেন জাতীয় পার্টি, যে খারাপ পার্টি আপনাদের কাছে, তাই না? সে তো 7% ভোট পায়, তাই না? বাংলাদেশে মানে সে 21টা সিট পাবে, পাবে কিনা? 21টা না পেলে 15টা পাবে, 15টা না পেলে 10টা পাবে, 10টা না পেলে 5টা তো পাবে নাকি? এর মধ্যে যদি সে একটা সিট 500 কোটি টাকায় বিক্রি করতে চায়, হবে না বিক্রি? আপোষে হবে। আওয়ামী লীগের লোকেরাই কিনে নিবে। মজা তো, এলাকায় যাইতে হইলো না, মারপিট করতে হইলো না, ক্যাম্পেইন করতে হইলো না, ভোট কেন্দ্র দখল করতে হইলো না, এমনকি রাজনীতি করতে হইলো না, আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইলো না। শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর কি, অনেক দল আর কি, না বার কইলাম না আর কি, আপনারা জানেন। আপনার টাকা আছে, আপনার জিতা সিট কিনে নিলেন, নো রিস্ক, হারার কোনো ভয় নাই। ধরেন দল এলাকা ভাগ করে দিল, বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো। সেই সিট অনুসারে এই যে ধরেন বগুড়া 1 আসনে যতগুলো কেন্দ্র আছে, এখানে যদি বিএনপি জিতে, এখানে বিএনপি কইলো যে কাউকে কোনো ক্যান্ডিডেট কইলো এই বগুড়া 1-এর এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি জিতে, তাহলে তোমার কেমপি বানাবো ওই সিটে। তুই ক্যান্ডিডেট খরচা করবে না জিতার জন্য, টাইম দেন টাকার খেলা কমাইতে, বরং বাড়াই দিবেন টাকার খেলা, আরো কেন্দ্রীভূত করে দিবেন। কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না, ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা। আর কি কি সমস্যা আছে? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোতে তো আভ্যন্তরীণ গণতন্ত্র প্রায় অনুপস্থিত, নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত।
এই পদ্ধতিতে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে দলীয় তালিকা তৈরি হবে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে। এটা স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে, দলীয় নেতৃত্ব ক্ষমতা আরো কেন্দ্রীভূত করবে এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে। দলের শীর্ষ নেতৃত্বই নির্ধারণ করবে কে সংসদে যাবে, ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে। মানে এখন তো জনপ্রিয় নেতা হলে তার যে তার চান্স থাকে, তাই না? মানুষের কাছে ভালো হইতে হয়, সেটা কোনো দরকারই পড়বে না। দেখেন, আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হচ্ছে নির্বাচন, আইন, সংসদ, এই সমস্ত কিছু। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মোস্তাক আহমেদ একটা খুব সোজা কথা বলেন। উনি বলেন যে রাজনীতি আসলে একটা অদৃশ্য বোঝাপড়া। সেটাতে ঠিক হয় কে ক্ষমতায় থাকবে, কে টাকা খাবে, কে নিরাপদে থাকবে। এই বোঝাপড়াকেই বলা হয় পলিটিক্যাল সেটেলমেন্ট, বা বাংলায় বলে রাজনৈতিক বন্দোবস্ত। এই রাজনৈতিক বন্দোবস্তের ছাত্ররা ভাঙতে চাইছিল, আর সেটাকে তারা বলছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত। বুঝেছ? তো এই বন্দোবস্ত লিখিত না, কিন্তু খুব বাস্তব। বড় বড় রাজনৈতিক দল, আমলা, ব্যবসায়ী গোষ্ঠী, পুলিশ, বিচারক, এলিট সবাই এটা অলিখিত চুক্তিতে থাকে। আমি একটু বুঝাই বলি। রাস্তার ট্র্যাকে চাঁদাবাজি, হাটের ইজারা, ছিনতাই, মাস্তানি, ঠিকাদারি, বালু মাহাল, এই সমস্ত জিনিস আছে না, যেটি থেকে টাকা পয়সা আসে। এটা একটা ইকোনমি আছে। কে তুলবে টাকা, কে নিবে, পুলিশ কত পাবে, রাজনৈতিক নেতা কত পাবে, তৃণমূলে মাস্তান কত পাবে, মন্ত্রী কত পাবে, হাজিরা কত পাবে, এই সবকিছু সেটেলড সেই অলিখিত চুক্তি দিয়া। এটি রাজনৈতিক বন্দোবস্ত। এই বন্দোবস্তের পার্ট এমপি। সে খরচা করে, মাস্তান পালে, কর্মী পালে, পুলিশের সাথে যোগাযোগ রাখে, উকিলের সাথে যোগাযোগ রাখে, স্থানীয় মাফিয়ার উপরে, আন্ডারওয়ার্ল্ডের উপরে নিয়ন্ত্রণ রাখে। এইভাবে এই বন্দোবস্ত টিকে থাকে। হাসিনা চলে যাওয়ার পরে অপরাধ বাড়ছে কেন? কারণ এই আন্ডারওয়ার্ল্ডের উপরে যাদের কার্যকর নিয়ন্ত্রণ ছিল তারা নাই হয়ে গেছে। এখন কেউ সেভাবে কন্ট্রোল করে না, তাই এরা নিয়ন্ত্রণহীনভাবে যা খুশি করতেছে। এইটা ল অ্যান্ড অর্ডারের বিষয় না, এটা সেই অলিখিত চুক্তি ভেঙে যাওয়ার পরিণতি। আমাদের নতুন বন্দোবস্ত করার আগেই আপনি আরেকটা বন্দোবস্ত ভাঙতেছেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নাই, গড়ে ওঠে নাই। এই ইনস্টিটিউশনের বিকল্প হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। এইখানে রাজনৈতিক দল, তার নেতা কর্মী একটা জটিল ভারসাম্য রক্ষা করে সমাজকে টিকায় রাখে। এইটা যখন নষ্ট হয়ে যায়, তখন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নিরাপত্তাহীনতায় ভোগে এবং সহিংসতা, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা বাড়ে। আপনি সংখ্যানুপাতিক নির্বাচন করে পুরা পলিটিক্যাল ফেব্রিক ধ্বংস করে দেবেন। কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। জেলা শহরগুলোর আন্ডারওয়ার্ল্ড, ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তার ব্যবসা বাণিজ্য, ভাগ বাটোয়ারা, এই জায়গাটা কে নিবে? তখন আপনি তো সব পালট করে দিচ্ছেন। এলোমেলো করে দেমাল লুটে পুটে খাই, একটা কথা আছে না, আপনি এলোমেলো করে দিচ্ছেন রাজনৈতিক বন্দোবস্তকে। তো ওই জায়গা তো ফাঁকা থাকবে না। তো ওই জায়গাটা কে নিবে? পুলিশ নিবে, যেটা অর্গানাইজড। এখন পুলিশ নিবে, প্রশাসন নিবে, আর একটা হাসিনা শাসন তৈরি হবে। পুরা সমাজ, রাষ্ট্র রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যে দেশে ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই, সেই দেশের রাজনৈতিক বন্দোবস্তই হলো সমাজকে টিকায় রাখার বিকল্প ব্যবস্থা। আর আপনি সেই ব্যবস্থা থেকে ভেঙ্গিয়া সংখ্যানুপাতিক নির্বাচন নামে গুগলি মারলে রাষ্ট্র গড়ায় পড়বে গ্যাংয়ের হাতে, পুলিশের হাতে, প্রশাসনের হাতে, স্থানীয় মাফিয়ার হাতে। আফগানিস্তানে হয়েছিল না, তালেবান আসার আগে এক এক এলাকায় এক এক ওয়ারলর্ড শাসন করতে, একই জিনিস হবে বাংলাদেশে। আপনি এই কাজটা করতে যাইতেছেন। পুলিশ আর প্রশাসন শক্তিশালী হয়ে উঠবে, দারুণ। এই সংখ্যানুপাতিক নির্বাচন আঞ্চলিকতা বাড়ায় দেবে। আমি অন্য দেশের উদাহরণ দেবো না, বেলজিয়ামের উদাহরণ দেবো। এই বেলজিয়াম একটা দেশ হিসাবে থাকে কিনা দেখেন। কি হয়েছে বেলজিয়ামে? আসেন আলাপ করতেছি। বেলজিয়াম তো একটি দেশ, তাই না? কিন্তু এর ভেতরে আছে দুটো বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী। একটা হচ্ছে ফ্লেমিশ, ওলদান্স ভাষায় কথা বলে, থাকে দেশের উত্তর অংশে, তার নাম হচ্ছে ফ্লান্ডার্স। আর দুই নম্বর হচ্ছে ওয়ালুন, ফরাসি ভাষায় কথা বলে, থাকে দেশের দক্ষিণ অংশে, নাম হচ্ছে ওয়ালোনিয়া। এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে, আলাদা স্কুলে পড়ে, আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য, এমনকি আলাদা রাজনীতি করে, দল আলাদা এই দুই গ্রুপের। এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে। এই পিআর সিস্টেম ভোট যতই ছোট হোক, আলাদা পরিচয়ের দল সংসদে ঢুকে পড়ে। এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্লেমিশ স্বার্থ নিয়ে কাজ করে এমন দল, যেমন এমভিএ। শুধু ওয়ালুন স্বার্থ নিয়ে কাজ করে এমন দল, যেমন পিএস, পার্টি সোশ্যালিস্ট। এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না, কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে। ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না, হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি। এর ফলাফল কি? সরকার গঠন করতে পারে না। ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতানৈক্য চূড়ান্ত। দেখতেছেন না এখন প্রেসিডেন্ট সরকার ঐক্য মত করতে পারতেছে না, দেখতেছেন না, জুলাই সনদ করতে পারতেছে না, মতানৈক্যের জন্য। একই রকম বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয়, সবাই নিজেকে ওয়ালুন বা ফ্লেমিশ ভাবে, বেলজিয়ান ভাবে না। ভাষা, শিক্ষা, অর্থনীতি সব আলাদা হয়ে গেছে। স্কুলে আলাদা পাঠ্যক্রম, আলাদা মিডিয়া, এমনকি আলাদা ট্যাক্স এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, সরকার গঠন হয় না। 1 বছরের বেশি সময় সরকার গঠন হয়নি, এরকম এক্সাম্পল আছে। এই রাষ্ট্র টিকবে না। সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য ইসরায়েল এখন একটা চরমপন্থীদের রাষ্ট্র হয়ে গেছে, যেখানে 5% উন্মাদ একটা দেশের 95% ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। ইসরায়েল আজকে প্রমাণ যে সংখ্যাগত সমতা মানে রাজনৈতিক সুস্থতা না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ না, জনগণের ক্ষমতায়ন না, অনেক সময় চরমপন্থার কেন্দ্রীভবন হয়। আপনারা রাজনীতিতে আপনার কল্পনার ইমাজিনেশনের বাংলাদেশ করবেন, কিন্তু সেই ইমাজিনেশনের ভেতরে এই বাস্তব দেশের জনগণ, এই মানুষের মুখ,
তাদের যন্ত্রণার বাস্তবতা তো অনুপস্থিত। রাষ্ট্রটা কি ল্যাবরেটরির এক্সপেরিমেন্ট রে ভাই, যে একটা জিনিস ট্রাই করব, আবার দেখবো, ভুল হবে, আবার দেখবো? তা তো না। ইসরায়েলের মতো রাষ্ট্র চরমপন্থার হাতে কুক্ষিগত হয়ে গেছে এই সিস্টেমের কারণে। বেলজিয়ামের মতো রাষ্ট্র বিভক্ত হয়ে যাইতেছে ভাষার দাঙ্গায়। বাংলাদেশকে নিয়ে কি সেই পথে হাঁটতে চান? আমরা কি দেখতে যাচ্ছি? এমন একটা দেশ যেখানে ভোটার থাকবে কিন্তু কোনো প্রতিনিধিত্ব থাকবে না, যেখানে রাজনীতি থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না, যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে স্থানীয় গ্যাং, পুলিশ আর প্রশাসনের হাতে। শক্তিশালী ইনস্টিটিউশন না গড়ে ওঠায় যে রাষ্ট্রের প্রত্যেকটা জেলা এখনো একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে টিকে আছে, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচনে এসে সে সামাজিক ভারসাম্য ধ্বংস করে দেবে, রাজনৈতিক ভারসাম্য ধ্বংস করে দেবে। নতুন কিছু গড়ার আগে পুরোনোটাকে ভেঙে ফেলতে চাইলে দায়িত্ব তো আপনার রে ভাই। কিন্তু যদি আপনি না জানেন কি ভাঙতেছেন, তাহলে আপনি তো স্থপতি না, আপনি তো ধ্বংসের কারিগর। বাংলাদেশ আজ এক ক্রসরোডে দাঁড়ায় আছে। কিছু দলের ভুল সিদ্ধান্ত, কিছু বুদ্ধিজীবীর নির্বোধ গুগলি, আর কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের ঠাইসা দেওয়া এক্সপেরিমেন্ট, এইসব মিলে আজ রাষ্ট্র এক ভয়ঙ্কর জুয়া খেলায় ঢুকে পড়ছে। একটা দেশ যেটা গণতন্ত্র ছিল ভঙ্গুর, আইনের শাসন ছিল কাগজে, সেই দেশে আপনি যদি রাজনৈতিক বন্দোবস্ত না রেখা এই সংখ্যানুপাতিক নির্বাচনের সিস্টেম চাপাই দেন, তাহলে গড়ে উঠবে তা গণতন্ত্র না, তা হবে পলিটিক্যাল মাফিয়ার এনক্লেভ। আর মানুষ শুধু ব্যালটের সেরা কাগজ হয়ে থাকবে। আমরা কি একটা রক্তাক্ত বিপ্লবের পরে এমন একটা পরিণতি চাইছিলাম? বিচারের ভার আজকে আপনাদের উপরে দিলাম। এই দেশ ধ্বংস করিলেন না, এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনাদের বিবেচনাবোধ অন্ধকার হয়ে যায়, আপনাদের জাজমেন্ট যদি ক্লাউডেড হয়ে যায়। আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম বা সংস্কার, দেশের রাজনীতিতে সংস্কারের বিভিন্ন কতগুলো উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে। বাংলাদেশে স্বৈরাচারের সময় সবচেয়ে প্রথমে সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাই দিয়েছিলাম, যে কথা একটু আগে আমি বক্তব্যের শুরুতে বলেছি। বিভিন্ন বিষয়, যেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রিফর্মের চেষ্টা করা হচ্ছে, এইগুলোর প্রস্তাব কিন্তু আজকে থেকে প্রায় 2.5 বছর আগে আমাদের দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশের মানুষের সামনে উপস্থাপ করেছিল। বহু দলের সাথে সরকারের গঠিত রিফর্ম কমিটি যারা আছেন, তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল, বিএনপিকে যেরকম ডেকেছে, অন্যান্য রাজনৈতিক দলকেও তারা বলেছে। সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয়। অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব তাদের আদর্শ আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য আছে। তাদের অনেকের সাথে আমাদের পার্থক্য আছে। কিন্তু আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, কিছু কিছু পত্র পত্রিকা বা কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না। কিন্তু বাস্তব সত্য যেটা হলো, গতকালকে আপনারা দেখেছেন যে 1 জুলাই, এই যে জুলাই আন্দোলন, এই 1 জুলাইয়ের যে অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা সকল দলের, কারণ আমরা মনে করি এই যে 5ই আগস্ট স্বৈরাচার যে পলাতক হয়েছে, যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে শুধু বিএনপি না, অন্য রাজনৈতিক দল সহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আছে স্বৈরাচারকে বিতাড়িত করার ক্ষেত্রে। এবং সে কারণেই আমরা সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষকে নিয়ে গতকাল একটি অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানেও কিন্তু আমাদের দলের নয়, অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন, যারা এই রিফর্ম কমিটিতে যান, যারা আলোচনা করেন, তারা তাদের অবস্থান থেকেও কিন্তু অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। কারণ নেতৃবৃন্দ, আমরা অনেক বিষয়ে অনেক ছাড় কেন দিয়েছি? কারণ আমরা মনে করি যে ঠিক আছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ, ওই যে 12,50,00,000 যে কাউন্সিলরের কথা বলেছি, সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন, আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এবং যেহেতু এই 12,50,00,000 কাউন্সিলরের অধিকাংশ আমাদের পক্ষে আছেন, সেজন্য আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না। বরং তাহলে যেটি হবে, অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে, বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে, আমরা মেনে নিয়েছি। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই।
প্রিয় সহকর্মীবৃন্দ, সেই জন্যই আমি বলছি যে বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যেই কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনবো। কাউকে যদি কিছু ছাড় দিতে হয়, আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। আমরা আমাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, কি পরিকল্পনা, সব জনগণের কাছে আমরা নিয়ে যাব। এটি একটি বিষয়। প্রিয় সহকর্মীবৃন্দ, বড় দল হিসাবে আমাদের সকলকে আরো একটি দায়িত্ব পালন করতে হবে। এবং এই দায়িত্বটি শুধু পটুয়াখালী জেলার প্রত্যেকটি শহীদ জিয়া বা দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী সৈনিককেরই যদি করতে হবে তা নয়। এটি আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি নেতাকর্মীকে এটি বিবেচনা রাখতে হবে। এই বিষয়টি মেনে চলতে হবে। কি? বারে বারে আমি একটি কথা বলছি, জনগণের সাথে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন, তখনই তো জনগণ আপনার সাথে থাকবে। আজকে দেখেন, এই যেই দলটা পালিয়ে গিয়েছে, এই বেশি দিন ঘটনা, 1 বছর আগেও, গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে, দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল। আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কেন বিতাড়িত করে দিয়েছে? তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল, তাদের দল, তাদের নেতারা, তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি, সেভাবে কাজ করেনি। তাই তো নাকি? এক কথায় তো তাই। মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি, সেই জন্যই তাদের আজকে এই পরিণতি। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী। এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে, ওই গ্রামের শেষ কর্মীটি, আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই, আমি যদি এখানে কিছু করি কি হবে? ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে, ওই দিনাজপুরে কি কেউ কিছু টের পাবে নাকি? পটুয়াখালী জেলার অন্য জায়গায় তো মানুষ টের পাবে না। এটি ভুল ধারণা সম্পূর্ণ। আপনার এই ধারণাটা ভুল। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট, অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। কাজে সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যত হাজার নেতাকর্মী উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান, আসুন আমরা শুধু পটুয়াখালী জেলা নয়, বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান, আসুন আমরা এমন কিছু কাজ করব না। বিএনপির একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে, কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল, এই কথা আমি বললে তা আমরা তাহলে ছোট সময় কি কবিতা পড়ছি? কবিতার লাইন চেঞ্জ করতে হবে। ওই কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি বলতো ভাই আমি ভুল করছি। নিজেকে যে বড় বলে, বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃতা শুনলে হার্ট ফেল করতো। এই কবি জীবিত থাকলে এখন বলতো ভাই আমি কবিতা লিখে ভুল করছি, আমারে মাফ করে দেন ভাই। আপনাদের মতো এই জাতি যে এই দেশে আছে, এই জাতির জন্য এই কবিতা না, এই কবিতা অন্য দেশের জন্য। মাফ চাইতো না। কি অদ্ভুত একটা ব্যাপার। আমরা বড় দল, আমরা এটা চাচ্ছি, এটা হবে, আমরা এটা করতে চাই, এটা করতেই হবে। আরে ভাই এইটা করতে হবে, আমরা বড় দল। এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে। এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে দিতে পারে নাই। এই পরিবারতন্ত্র আমাদেরকে কথা শিক্ষা দিয়েছে। এরপর পরিবারতান্ত্রিক একটা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয়। যে শেখ হাসিনা 3 দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না, দেয় নাই? কি মেসেজ দিছে? যে তোমরা ছাড়া বাকি কে কোথায় যাবে, উই ডোন্ট কেয়ার দ্যাট, আমি এটা পরোয়া করি, এটা নিয়ে চিন্তা আমার দরকার নাই, তোমরা পালাও।
পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি, তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে। কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি, ওটা জনগণের রাজনীতি নয়। শিক্ষা নিতে আর কত লাগে? বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নেব? আমরা কবে শিক্ষা নেব? আমি এই কথা বলে বারবার আবার বলছি, আমরা ফ্যাসিবাদের উত্থানের জন্য এই কথা বলছি না, আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না, ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না, আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে, জানতেন তাকে হত্যা করা হবে, জানতেন তাকে শহীদ করা হবে। মীর কাসেম আলী মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে। তিনি এই কথা বলতে পারতেন, দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি। তিনি এই কথা বলতে পারতেন, তোমরা যারা আপাতত আমার প্রতিষ্ঠান দেখে রাখো, কারণ আমার নিরাপত্তা আগে, সেফটি ফার্স্ট, আমার নিরাপত্তা আগে। যেই শফিকুল ইসলাম মাসুদ বলে, সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ, না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ। আমাদের মীর কাসেম আলী মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পরে তিনি মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয়, ক্যাপ পরে নয়, মাস্ক পরে নয়, মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার মৃত্যুর ঠিকানা এই দেশ, যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে। ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নাই, বলছে ওটা আমার অফিস নয়, ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক, আমি আমার অফিসে যাব। উনি ঘর থেকে গ্রেফতার হয়েছেন, অফিস থেকে হয়েছেন। This is history. We have nicely glorious past. বাংলাদেশ জামাত ইসলামী, আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে। বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে, আর যা বলে সেটাই তারা করে। তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে না। এটা আমাদের অহংকার, এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি। সুতরাং আজকে যারা জামাত ইসলামীকে আবার নতুন করে জেল জুলুম নির্যাতন হামলা মামলা রক্তচক্ষু দেখাচ্ছেন, ঈদুল আজহা ঈদুল ফিতর থেকে ঈদ পূর্ণ মিলনীতে স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছি, ত্যাগের রাজনীতির জন্য যাদের জন্ম হয়েছে, নির্যাতন হামলা মামলা গুলি রক্তচক্ষু দেখিয়ে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না। আমাদের জন্মই হয়েছে ত্যাগের জন্য, আমাদের জন্মই হয়েছে কোরবানির জন্য, আমাদের জন্মই হয়েছে স্যাক্রিফাইস ডেডিকেশনের জন্য। আমরা কোরবানির রাজনীতি পেশ করার জন্যই এই ময়দানে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সুতরাং যারা ভোগের রাজনীতি করেন, ত্যাগের রাজনীতিওয়ালাদের সাথে পাঙ্গা নিতে আসলে ভালো হয়, কারণ আমরা মৃত্যুকে খুঁজে বেড়াই, আর যারা ভোগের রাজনীতি করে তার মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়। যারা মৃত্যুকে খুঁজে বেড়ায় তাদেরকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ হবে না। আমাদের নেতৃবৃন্দ মৃত্যুকে ভয় পান নাই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজটাকে বদলাতে চায়। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, তাতে নাকি আমরা বিভেদের রাজনীতি করি, তাতে নাকি আমরা ফ্যাসিবাদের উত্থানের জন্য সুযোগ করে দিচ্ছি। আরে ভাই, ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর জন্যই তো চাঁদাবাজকে দমন করা আমাদের সবাই মিলে দায়িত্ব ছিল। আমরা যখন কথা বলেছি এক চাঁদাবাজের বদলে আর এক চাঁদাবাজ, তখন আপনার বলতে হতো সবাই মিলে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তুলতে চাই। আমি তা না করে আমি মাথায় হাত দিলাম সেই গল্পের মতো, যে আজকে চুরি করে আসছে তার মাথায় একটা হাঁসের পালক আছে, সাথে সাথে আপনি হাত দিলেন, আশেপাশে লোকেরা আপনাকে চোর বলবে না ভালো বলবে? আপনি কেন হাত দিলেন? আপনি চুরি করলেন না, তাহলে মাথায় হাত দিলেন কেন? বলা তো হয় নাই যে সবার মাথায় পালক আছে, এই কথা তো আমরা বলি নাই। আমরা তো নাম ধরে কাউকে বলি নাই যে আপনি চুরি করে আসছেন আপনার মাথায় হাঁসের পালক আছে। আমরা শুধু বলছি এখানে যারা আছেন চুরি করে আসছেন তার মাথায় হাঁসের পালক, আপনি হাত দিলেন কেন? এই কথা আমি জানতে চাই না, এই কথা জনগণ জানতে চাই। কেন আপনি নিজেকে টার্গেট করলেন? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত কি। পিআর পদ্ধতি অর্থাৎ এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আপনারা কি চান? আপনারা সাধারণ জনগণ কি চান সেটি অবশ্যই জানাবেন। আপনাদের কি মনে হয় যে এই সংখ্যানুপাতিক নির্বাচন দিলে কি ভালো হবে, এটা দেওয়া কি ভালো? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পিনাকি দাদার এই প্রতিবেদন দেখার পরে আশা করি আপনারা সকলেই পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে আনুপাতিক ভর সিস্টেমে আমরা কোনো সাধারণ মানুষ সমাধান পাইনি অনেকে বলতেছে, আবার অনেকে বলতেছে এইটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত হবে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে পক্ষে বিপক্ষে যে মতবিভেদ তৈরি হয়েছে সেটি নিয়ে আপনারা জানাবেন আপনাদের মতামত। অনেকেই আবার বলছে পিআর পদ্ধতিতে ক্ষমতায় আসার ভারসাম্য আসবে, পিআর
পদ্ধতি যদি চালু হয় স্থানীয় সরকার শক্তিশালী হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন কি মনে হয় আপনাদের। ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদেরকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট সকল খবর আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ।